এই ভালো কথা, তুমি না জুওলজির ছাত্র? দাঁড়াও দাঁড়াও। বলে বিশ্বজিৎবাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিশঙ্ক উপর হয়ে দেখতে লাগলো। দেখো তো এই জিনিসটা চিনতে পারো কি না। এ নাও এ নাও। কি বলতা বলে মনে হয় না, কিন্তু বলতা কি সবুজ হয়? আজকে গপ্পলেনে আপনারা শুনবেন ক্ষিতীন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সবুজ বলতা। বাংলা ভাষায় শিশু কিশোর সাহিত্যের প্রথম যুগে বিজ্ঞান ভাবনার প্রচলন করেছিলেন যে রথী মহারথীরা, তাদের মধ্যে ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য এক উল্লেখযোগ্য নাম। জীবনের বেশিরভাগ সময়ে তিনি লিখেছেন ছোটদের জন্য, শিশুদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য বিজ্ঞানের কঠিন বিষয়কে সুন্দর ও সরস করে প্রবন্ধ বা গল্পকারে পরিবেশনায় আজও তার জুড়ি মেলা ভার। 1 ফেব্রুয়ারি 1909 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রথম কল্পবিজ্ঞানের গল্প কাশ্মীরি রহস্য প্রকাশিত হয় 1931 সালের রামধনু পত্রিকায়। তার উল্লেখযোগ্য কল্পবিজ্ঞান গ্রন্থগুলি হল মেঘনাদ, তুষারলোকের রহস্য, লুপ্তধন, রোমাঞ্চকর প্রভৃতি। শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি 1956 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনেশ্বরী পদক লাভ করেন। 1982 খ্রিস্টাব্দে তিনি ফটিক স্মৃতি পুরস্কার এবং 1987 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। আমাদের আজকের গল্প সবুজ বলতা নেওয়া হয়েছে দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত সেরা 25টি গোয়েন্দা গল্প নামক গল্প সংকলন থেকে। গল্প পাঠে আমি অঙ্কন, বিশ্বজিৎ বাবুর ভূমিকায় অসিত, নিশঙ্ক বাবুর ভূমিকায় উপম, ধরম সিংয়ের চরিত্রে সৌরভ, তুহিনানন্দ ও কনস্টেবলের ভূমিকায় আমি অঙ্কন। পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন, সমগ্র পর্ব পরিচালনায় অসিত নস্কর। শুরু হচ্ছে আজকের গল্প ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা সবুজ বলতা। এই নিয়ে পরপর 3 বার বিশ্বজিৎবাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগে ঝানু অফিসার তিনি। এই করে করে মাথার চুল পাকিয়ে ফেলেছেন। চোখের উপর বারবার এই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে তো গোটা পুলিশ বিভাগের দুর্নাম হবে যে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন। একই অপরাধের সামান্য একটু হেরফের মাত্র। কস্তুর চাঁদ ঘড়িয়াল মস্ত বড় লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা ক্যাডিলাকখানা নিয়ে নিজে ড্রাইভ করে চলেছিল ক্লাবের দিকে। কিছুর মধ্যে কিছু না, একটু নির্জন পথে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যে টলে পড়ল। সামনে ছিল কার একটা বেড়া দেওয়া বাগান, গাড়ি গিয়ে তারই ওপর হুমড়ি খেয়ে পড়ল। প্রাণে মরল না বটে, কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল তার বাঁ পকেটে যে 1002 টাকার নোটের তাড়া ছিল, যে সেটা তাসের বাজি ধরবার জন্য নিয়ে গেছিল, সবটাই লোপাট হয়ে গেছে। অথচ কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরেনি, গাড়ির ভিতরে বা ফুটবোর্ডেও কেউ লাফিয়ে ওঠেনি। এরই মধ্যে কি হয়ে গেল? মনে হয় যেন ভুতুরে কাণ্ড। ট্যাক্সি চালক সর্দার সুকন্দর সিংয়েরও কাহিনীও অবিকল এক। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে ডেরায় নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে বাড়ি ফিরছিল। মনটা ছিল খুব খুশি, কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠেই ছিল, তদুপরি নাম্বার সময় আরও 2টো কর করে 10 টাকার নোটও ওর হাতে গুঁজে দিয়েছিল, হয়তো নেশার ঘোরেই। সুকন্দর সিং সারা দিনের রোজগার প্রায় 150 টাকা জেবের মধ্যে পকেটে পড়ে একটা গানের কলি সবে ধরেছে। অমনি কি হলো কে জানে, মনে হলো একটা মশা ভন ভন করে উড়ে এলো, কিন্তু তারপর কিছু আর তার মনে নেই। যখন হুঁশ হলো দেখল একটা কাদার ঢিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসেছে, আর জেবের টাকাগুলো সব উধাও। তারপর ট্রেনের মধ্যেও অনুরূপ ঘটনা আর একটা।
তবে ড্রাইভার নয়, এই যাত্রীদের উপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যি রহস্য, কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। সারা জীবন তো তাই করে এসেছেন বিশ্বজিৎ বাবু, এখন কি হোঁচট খাবেন তিনি? কভি নেই। রাত তখন 12টা হবে। একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে। ছোট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে কূপ, মুখোমুখি মাত্র 2টো বেঞ্চ, আর আরোহী মাত্র একজন। কিন্তু চোখে তার ঘুম নেই। হাতে একটা ছোট্ট সস্তে ইংরাজি বই খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার খুব একটা মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কি যেন চিন্তা করছেন। সামনের উল্টো দিকের বেঞ্চে একটা অ্যাটাচি কেস পড়ে আছে, ব্যাস, সঙ্গে মালপত্র বলতে ওই। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। নাকে নিচে খ্যাংরা ঝাঁটার মতো একজোড়া গোঁফ, বাঁ গালের উপর মস্ত বড় একটা কালো আঁচিল। মুখের দিকে তাকালে সবার আগে সেইটাই নজরে পড়বে। পরনে ধুতির ওপর ঘি ঘি রঙের বাফতা জাতীয় কাপড়ের একটা গলাবন্ধ লম্বা কোট। একটা ছোট্ট স্টেশনে না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল। হয়তো লাইন টাইন কিছু একটা মেরামত হচ্ছে। ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা বোলতা বা মৌমাছি কোত্থেকে এসে তার গলার উপরে বসলো, ঠিক ওই আঁচিলটার পাশে। কয়েকটা সেকেন্ড মাত্র। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন। গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল। দুর্গাপুরের ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভিতরে ঢুকে চমকে উঠল। ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন, পায়ের কাছে ইংরাজি বইটা গড়াগড়ি খাচ্ছে। অনেক চেষ্টার পর জলে ঝাপটা টাপটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হলো। চোখ খুলে আবার বন্ধ করে অর্ধমিলিত নয়নে তিনি একবার অস্ফুট কণ্ঠে কি যেন বললেন, তারপর যেন হঠাৎ স্তম্ভিত হয়ে উঠে বসলেন। হুজুর, এখন কেমন বোধ করছেন? সামনের কনস্টেবলটি এগিয়ে এসে বলল, কে? চিরঞ্জীব? কিছু তো মনে করতে পারছি না। মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। এ কি, আমার অ্যাটার্জি কেসটা কি হলো? আগে ঘুমননি, বেহুশ হয়েছিলেন। কিন্তু কেমন করে হলেন? মানে পথে কিছু কিনে টেনে খেয়েছিলেন নাকি? মানে শরবত টরবত কিছু, মানে বেহুশ? বলো কি? কতক্ষণ? আমার তো কিছু মনে পড়ছে না। না না, শরবত টরবত কিছু খাইনি, বই পড়ছিলাম। তারপর কখন কি যে হলো কিছু মনে নেই। কিন্তু দরজাটা বোধহয় লক করাই ছিল, কিন্তু খুললো কে? ততক্ষণে পেছনে আরও কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়েছে। এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাচি কেসটা নেই তো, তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল? ওর মধ্যে যে ভীষণ দরকারি কতগুলো কাগজপত্র ছিল সরকারি, ভারী মুশকিল হলো তো। ভদ্রলোক একটু উত্তেজিতভাবেই বললেন। এবারে যে কথা বলল তার নাম ধরম সিং। সে বলল, অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল, সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সৎ ব্যবহার করেছে। আমার কামরাতেও 2-3টে লোক কখন নেমে গেছে দেখিনি, বোধ হয় একটু তন্দ্রা এসেছিল, খেয়াল করিনি। কিন্তু এ কি, আপনার কাপড়ের উপরে একটা মরা বোলতা দেখছি যে? ঠিক বোলতা তো নয় বোধ হয়, তবে দেখতে অনেকটা বোলতার মতো। রংটা কেমন সবজি সবজি, সবুজ রঙেরও বলতে হয় নাকি? আর এই পোকাটা এলোই বা কোথা থেকে? দেখি দেখি, কই দেখি। ভদ্রলোক কৌতূহলী হয়ে বললেন, তাই তো, ভুলতার মতোই ঠিক দেখতে, কিন্তু রং তো হলদে নয়, সবুজ। ভারী অদ্ভুত পোকা তো। এটাকে ফেলবো না, কাগজে জড়িয়ে রেখে দিই। বলে তিনি সত্যি সত্যি সেটা কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটা আর বদলানো যাবে না, সেটাও চুরিয়ে গেছে। যাক, এগুলোর এখন আর দরকার নেই। বলেই এক টানে গালের ওপর থেকে কি একটা যেন টান মেরে ফেলে দিলেন। আর কিছুই নয়, সেই আঁচিলটা, ওটা নকল। তারপর রুমাল দিয়ে গোঁফের নিচে
সজোরে ঘষতে খ্যাংড়া গোঁফটাও আলগা হয়ে উঠে এলো। এবারে চিনতে কোনো কষ্ট হলো না তাকে। বিশ্বজিৎ বাবু। একেই বোধহয় বলে বাঘের ঘরে ঘোগের বাসা। পুলিশ সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎবাবু যে তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে নাজেহাল করবার জন্য তৈরি হচ্ছে। বিশ্বজিৎবাবু সেই থেকে নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন। কখনো পাগড়ি পরা দাঁড়িওয়ালা শিখের পোশাক, কখনো গোফ কামানো ছাকলা দাড়িতে লুঙ্গিধারী মিয়া সাহেবের পোশাক, কখনো বা মাথার সামনের দিক কামানো, পিছনে খোপার মতো মোটা টিকি বাঁধা তিলক কাটা দক্ষিণ ভারতীয় পোশাক, আবার কখনো বা ধুতি পাঞ্জাবি পরা সাদা সিধে বাঙালি আপিস বাবুর পোশাক পরে ঘুরতেন তিনি। পুলিশের সেই আত্মা চমকে দেওয়া ভারী ভারী আধ মিলিটারি কস্টিউম দিন কয়েকের জন্য তিনি চাপা দিয়ে রেখেছিলেন। একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। পাছে কেউ সন্দেহ না করে সেই জন্য দেশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড়ে রবার জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্র সভ্য করে নিতে হয়েছিল। গায়ের কোটটা একটু দামি কাপড়ের, চেহারা লোকানোর জন্য খ্যাংরা গোঁফ আর গালে ইয়া বড় আঁচিল। বিশ্বজিৎবাবুর স্ত্রীও বোধহয় স্বামীর সে বেশ দেখে তাকে চিনতে পারতেন না। গাড়ির পিছনের দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও একসঙ্গে নয়, বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে। মাঝপথে এই কাণ্ড, কোথাও কেউ নেই। চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে, বিশ্বজিৎবাবু একা। ঘুমে ঢুলে পড়া যাতে বিন্দুমাত্র আশঙ্কা না থাকে সেজন্য বেরোবার সময় করা 2 পেয়ালা কফি সঙ্গে থার্মোফ্লাক্সে নিয়েছিলেন আরও 2 কাপ। বর্ধমানে এসে সে একটুকুও খেয়ে ফ্লাক্সটা অ্যাটাচি কেসে পড়ে দিয়েছিলেন। কোনো বিপদ আপদ দেখলে যাতে তিনি সংকেত দিতে পারেন সেজন্য তার কাছে ছিল অ্যাম্প্লিফায়ার লাগানো তীব্র শক্তিশালী হুইসেল। সেটাও তার জামার পকেটের ভিতরে লুকানো। ঠিক পিছনের কামরাতেই রয়েছেন তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং। এরই মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি। সন্দেহ নেই এই সেই পরিচিত অথচ অপরিচিত গ্যাং 3 বারের পর 4র্থবার আবারও তাদের কেরামতি দেখিয়ে দিয়ে গেল, বেশ ভালোভাবে। তবে কি হাল ছেড়ে দিতে হবে? বিশ্বজিৎবাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে তারপর। সেই গ্যাংয়ের নেতা নিশ্চয়ই তাকে এতক্ষণ বিদ্রূপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য তোড়জোড় করছে। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা? ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে একটি বছর 30-32-এর যুবক ঘরে ঢুকল। বসো বসো। বিশ্বজিৎবাবু ম্লান মুখে অভ্যর্থনা জানালেন। নিশঙ্ক সম্পর্কে বিশ্বজিতের শ্যালক, হাসি খুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জুওলজিতে এমএসসি পাশ করেছেন। মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েছিলেন। সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছেন শীঘ্রই। কি ব্যাপার, সন্ধ্যাবেলা একা ঘরে চুপচাপ মনমরা হয়ে বসে? শেষ দিকই আছে ভেতরে, বসো বসো। সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃশঙ্ক হতে পারে হে? পুলিশের চাকরি, শঙ্কা আমাদের চারিদিকে সর্বদাই মূষার মতো ভন ভন করছে। এই ভালো কথা, তুমি না জুওলজির ছাত্র? দাঁড়াও দাঁড়াও। বলে বিশ্বজিৎবাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিশঙ্ক উপর হয়ে দেখতে লাগলো। দেখো তো এই জিনিসটা চিনতে পারো কি না। এনাও এনাও। কি বলতা বলে মনে হয় না, কিন্তু বলতা কি সবুজ হয়? নিশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে লাগলো। দেখে বলল, সময় বিশেষে হয়, তবে খুব রেয়ার, অর্থাৎ দুষ্প্রাপ্য। ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু বড় লম্বার বিদঘুটি। জাইলেন্থেসিস উরবেরানটা নাম না, ওই জাতীয় কি একটা নাম, ঠিক মনে পড়ছে না। ওই জাতের বলতাদের চালচলনে সাধারণ বলতাদের সঙ্গে মিল থাকলেও শুনেছি ওদের কয়েকটা বিশেষ ক্ষমতা আছে। আমি তো কীটতত্ত্ব নিয়ে কেমন পড়াশুনো করিনি,
তবে আমার জানা এক ভদ্রলোক আছেন, তুহিনানন্দদা। তিনি এই বিষয়ে খুব পণ্ডিত। তার কাছে গেলে তুহিনানন্দ নামটা তো বেশ নতুন। তা কি করেন তিনি? পেশা তার ঠিক কী আমার জানা নেই, তবে পোকামাকড় সম্বন্ধে তার জ্ঞান অগাধ। এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করার মতলবে আছেন। জীবজন্তু চিড়িয়াখানা নয়, পোকামাকড়ের চিড়িয়াখানা। যত রকমের দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চালচলন পরীক্ষা করবেন, এই নাকি তার আবার ইচ্ছা। বোধহয় এতদিন আবার কাজ শুরুও করে দিয়েছেন। বেশ তো, চলো না কালী, আমিও সঙ্গে যাব, কিন্তু তবে পুলিশের সাজে নয়, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবে কি অদ্ভুত। এদেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য এ জাতীয় চিড়িয়াখানা কেউ তৈরি করতে পারে, বিশ্বজিৎবাবু তা ভাবতে পারেননি। চারিদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা, তার মধ্যে নানান রকম পোকামাকড়ের চাষ হচ্ছে। তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতকগুলি সবুজ বোলতাও চোখে পড়ল। সংখ্যা কয়েক হাজার তো হবেই। নিশঙ্ক বলল, এ আপনি করেছেন কি তুহিনদা? এ যে ধান চাষের মতো সবুজ বোলতারা চাষ শুরু করে দিয়েছেন দেখছি। এ তো শুনেছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা। কি যেন নাম, জাইলেন্থেসিস উর উর বেরামটাম। মুখের কথা কেড়ে নিয়েই হেসে বললেন তুহিনানন্দ। হ্যাঁ, দুষ্প্রাপ্য বই কি, ওইটা নিয়েই তো একটু রিসার্চ করছি কি না। তা এত শুঁয়োপোকা কেন? গামলা ভর্তি শুঁয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভিতর? ও বুঝেছি, শুঁয়োপোকাই তো ওদের প্রিয় খাদ্য। তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, সব বলতাই শুয়োপোকা খেতে ভালোবাসে, আর চাই টাটকা তাজা শুয়োপোকা। টাটকা তাজা? হ্যাঁ, এইখানেই তো মজা। ডাক্তাররা যেমন ইঞ্জেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে অসাড় করে নিয়ে তারপর ছুরি চালান, এরাও তেমনি শুয়োপোকার শরীরে এমন রস ইনজেক্ট করে তাকে অসাড় করে রেখে দেয়। ফলে শুয়োপোকা মরেও না, পালাতেও পারে না, 2-3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে। আর 2-3 দিন বোলতাদেরও ভাড়ারে টাটকা খাবার জমা হয়ে থাকে। বিশ্বজিৎবাবু এবার মুখ খুললেন। ভারী অদ্ভুত তো। নিশঙ্ক বলল, অদ্ভুত হলে কথাটা নতুন নয়। বোলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন আগেই জানতে পেরেছেন। আরও কোন কোন পোকারও নাকি এরকম অভ্যেস আছে। তুহিনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বললেন, অদ্ভুত লাগছে আপনার, কিন্তু এ তো সব বলতাই করে থাকে। এই সবুজ বলতাদের এই ক্ষমতাটা সবচেয়ে বেশি। এদের ইঞ্জেকশনের বিষ এত তীব্র হয় যে শুয়োপোকা কেন, বড় বড় জীবজন্তুকেও এরা অসাড় করে দিতে পারে। অথচ কামড়াবার সময়, অর্থাৎ যখন ওরা ইঞ্জেকশন দেয়, তখন এত কম জ্বালা করে যে সব সময় টের পাওয়াও যায় না, আর কাজ হয় অতি দ্রুত। প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে। আমি এই নিয়েই তো রিসার্চ করছি। এমনিতে এরা খুব দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে, কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন নয়। সেই সঙ্গে বাড়ানো যায় এই বোলতাদের অদ্ভুত ক্ষমতাও। পরীক্ষা করে দেখেছি, নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে তখন তা দিয়ে ছাগল, ভেড়া, শুয়োরকে পর্যন্ত বেহুশ করে দেওয়া যায়। দেখুন না, ওই ঝুড়ি ভর্তি লেটুস পাতা রয়েছে ওদের এক বেলার খোরাক। হ্যাঁ,
বিশ্বজিৎবাবু অবাক হয়ে দেখছিলেন। বললেন, ধন্যী আপনি, কিন্তু রিসার্চ করতেও কি এত পোকা লাগে? তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, অনেক পোকাই দরকার হয় রিসার্চ করতে গেলে। তবে তবে ঠিক এতটাও নয়। আসল কথাটা হলো, এদিকে এখন আমি একটা নতুন ব্যবসার ক্ষেত্রেও লাগিয়েছি। ভালো চাকরি তো পেলাম না, তাই এই যে নতুন ধরনের ব্যবসা করার কথা আমার মাথায় এলো। কেউ কেউ যারা খবর রাখেন আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বলতা কিনে নিয়ে যান। আমিও গরজ বুঝে বেশ ধরা দাম হাঁকি। আপাতত আমার একজন বড় খদ্দের হচ্ছে উমার চাঁদ নামে এক অবাঙালি ভদ্রলোক। হামেশাই অর্ডার দিচ্ছেন। আর তার আছে এক বিরাট বড় পোলট্রি, হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন। কিন্তু লোকটা ভারী দয়ালু, জ্যান্ত জীবগুলোকে কেটে মারতে বড্ড আঘাত লাগে তার। অথচ ব্যবসার খাতিরে না মেরেও উপায় নেই, তাই তিনি এই পোকাগুলোকে নিয়ে যান আমার কাছ থেকে। ওদের কামড় খাইয়ে আগে শুয়োর ভেড়াগুলোকে বেহুশ করে নেন, তারপরে জবাই করেন আর কাটেন। জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি। কত বিচিত্র লোকই না আছে এই পৃথিবীতে। ভারী সুন্দর ব্যবস্থা তো, পেশায় কষায়, অথচ এদিকে দয়ারও অবতার। একদিন পোলট্রিটা দেখতে গেলে হয়। ঠিকানাটা জানেন? বিশ্বজিৎবাবু কৌতূহল দেখিয়ে বললেন, আমি নিজে কখনো যাইনি, তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতে পারেন। মারাঠা টিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে, সেটি দিয়ে একটু এগিয়ে গেলেই পাগলডাঙ্গা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোলট্রিটা। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। বিশ্বজিৎবাবুর সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হলো। উমার চাঁদের পোলট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোলট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা। একটা কুখ্যাত অপরাধীর দলের আড্ডা ওটা। সবুজ বোলতার ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা পোকাগুলোকে তাদের কুকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তুহিনানন্দবাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে, এবং সে ভদ্রলোকও কিছু ভেবেচিন্তে এবং কিছু সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমার চাঁদের দল পোকাগুলোকে কিছুদিন ট্রেনিং দিয়ে নিচ্ছে। এ ব্যাপারে ওরা যে বাহাদুর তা নিয়ে সন্দেহ নেই। তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছে মতন জায়গায়। ব্যাপারটা এইরকম, খাঁচার দরজা খুলে দিতেই বোলতা উড়ে গিয়ে ওদের তথাকথিত শিকারের ওপর নিঃশব্দে গিয়ে বসে। তারপর লাগা ইঞ্জেকশন, কয়েক সেকেন্ডের মামলা মাত্র, সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসের শিকার একেবারেই বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয় ওদের কাজ। ঝোপ বুঝে তাকে সর্বশান্ত করা তখন আর এমন কিছু কঠিন নয়। প্রাইভেট কার, ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস। দলের পাণ্ডা উমার চাঁদ আদালতে সব স্বীকার করল। তুহিনানন্দ সাক্ষ্য দিলেন। সাজা হলো দলের। তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎবাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানের কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি। শুনলেন আজকের গল্প ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা সবুজ বোলতা। গল্প পাঠে আমি অঙ্কন, বিশ্বজিৎবাবুর ভূমিকায় অসিত,
নিশঙ্কবাবুর ভূমিকায় উপম, ধরম সিংয়ের চরিত্রে সৌরভ, তুহিনানন্দ ও কনস্টেবলের ভূমিকায় আমি অঙ্কন। পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। সমগ্র পর্ব পরিচালনায় অসিত নস্কর। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।